শুভ দুপুর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে ব্যবসা বাণিজ্য অর্থনীতির সবশেষ খবর নিয়ে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ, এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। বাংলাদেশের উপর মার্কিন শুল্ক আরোপে ব্যবসায়ী নেতাদের মধ্যে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। বিশেষ করে ট্রাম্পের শুল্ক আরোপে হুমকির মুখে বাংলাদেশের $40 বিলিয়ন পোশাক শিল্প। ব্যবসায়ীরা বলছেন ট্রাম্প প্রশাসনে বাংলাদেশ নিয়ে ভুল বার্তার কারণেই এর মাসুল গুনতে হচ্ছে। এমন অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী নেতারা। রয়টার্সের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। করোনা মহামারীর পর দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ পোশাক শিল্পকে ভিত্তি করে নিজেদের সমৃদ্ধির প্রত্যাশা জিয়ে রেখেছিল। তবে ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছেন, যা দক্ষিণ এশিয়ার সব দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এবং বৈশ্বিকভাবে আরোপিত মার্কিন ট্যারিফের মধ্যে 15তম সর্বোচ্চ। তুলনামূলকভাবে ভারত, চীন, পাকিস্তানের উপর কম শুল্ক আরোপিত হয়েছে, আর যেখানেই প্রতিযোগিতায় পেছনে পড়েছে বাংলাদেশ। ব্যবসায়ী নেতারা বলছেন মূলত ট্রাম্প প্রশাসনে বাংলাদেশ নিয়ে ভুল বার্তা পৌঁছানো হয়েছে, যা বাংলাদেশ সরকারকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এখানে কিছু মিস ইনফরমেশন কালেক্টেড হয়েছে। মিস ইনফরমেশনের কারণে আমাদের উপরে ট্যারিফটা একটু বেশি হয়ে গেছে। ওই মিস ইনফরমেশনগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমেরিকার সাথে বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশকে নেগোসিয়েশন করতে হবে। নেগোসিয়েশন করে যেই সব চুক্তি দেখে ওরা আমাদেরকে 37% এই খড়গটা আমাদের উপর দিয়েছে, সেটাকে সরানোর ব্যবস্থা করতে হবে। এর প্রভাব শুধু পোশাক শিল্পেই পড়বে না, 40 লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী এই খাতে বিশেষ করে সংকটে পড়বেন নারীরা। বিশাল একটা জনগোষ্ঠী, বিশেষ করে মহিলারা, নারীরা কাজ করে এই সেক্টরে, এবং প্রান্তিক জনগোষ্ঠীগুলো, তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে যদি আমেরিকান বায়াররা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। এমন অবস্থায় মার্কিন কর্মকর্তাদের সাথে জরুরি আলোচনা, যুক্তরাষ্ট্র থেকে আমদানির উপর শুল্ক কমানো সহ কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে আসলে সারা বিশ্বে এখন আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে সবাই এটিকে নতুন বাণিজ্য যুদ্ধের সাথে তুলনা করছেন, এবং এর কারণে আসলে বাংলাদেশের মতো যেসব দেশ মার্কিন বাজারে যাদের আসলে বড় ধরনের রপ্তানি রয়েছে, নির্ভরতা রয়েছে, তাদের মধ্যে, তাদের ব্যবসায়ীদের মধ্যে আসলে আতঙ্ক তৈরি হয়েছে, যেটি প্রতিবেদনে আপনারা দেখছিলেন। আসলেই বাংলাদেশের জন্য কতটা এই শুল্ক নীতি কতটা ঝুঁকি তৈরি করছে এবং সমাধানের পথ আসলে কি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। মার্কিন শুল্ক নীতি সমাধান খুঁজছে সরকার, এই শিরোনামে আমাদের সাথে যুক্ত আছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে এবং আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে আপনাদের সাথে নেওয়ার জন্য এবং আপনাকেও ঈদের শুভেচ্ছা। জি ডক্টর মুস্তাফিজ, যেটি আসলে নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, আপনি তো আসলে বিশ্ব বাণিজ্য নিয়ে, শুল্ক নীতি নিয়ে আপনার ব্যাপক পড়াশোনা রয়েছে, গবেষণা রয়েছে। আপনার কাছ থেকে যেটি পরিষ্কারভাবে আমরা একটু দর্শকদের জানাতে চাই যে এই যে মার্কিন শুল্ক নীতি, যেহেতু আসলে অনেকগুলো দেশের উপরেই শুল্ক বাড়ানো হয়েছে, বাংলাদেশের যেসব প্রতিদ্বন্দ্বী দেশ আছে তাদের শুল্ক বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের তৈরি পোশাক খাত বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে, অনেকে বলছেন। আসলে বিষয়টা কি, মানে আসলে কি বাংলাদেশ অতটা ঝুঁকিতে আছে, নাকি যেহেতু কম্পিটিটর দেশগুলোর সাথে শুল্ক নীতিতে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে, সেক্ষেত্রে খুব বেশি ঝুঁকি নেই? মানে বিষয়টা কি আসলে? ধন্যবাদ। আমার মনে হয় যে অবশ্যই বড় ধরনের ঝুঁকি আছে। ঝুঁকিটা আসবে হলো বিভিন্ন দিক থেকে। প্রথম যেটা দেখা দরকার সেটা হলো যে তারা যেভাবে অতিরিক্ত শুল্কটা হিসাব করেছে, এটা কোনো নিয়ম নীতি মেনে বা দ্বিপাক্ষিক কি বাণিজ্য সম্পর্ক কিরকম সেটা মেনে কিন্তু করা হয় না। যেমন তারা সাধারণ একটা যেভাবে হিসাব করেছে
যে তাদের বাণিজ্য ঘাটতি কতটুকু আছে এটাকে ভাগ করেছে হলো মোট আমদানি দিয়ে তাদের। সো এইটার ফলে আমাদের 74% আসছে এবং 37% এখন বসানো হয়েছে। তো এইটার ফলে যেটা হবে সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো 90%ই হলো আমাদের তৈরি পোশাক, সেখানে তাদের ভোক্তাদের জন্য যেমন $10 একটা শার্ট যদি আমি আগে রপ্তানি করতাম তার উপরে 15% ডিউটি যদি হতো তাহলে এটা হতো $11.5। এখন এটা 52% মতো ডিউটি হবে, এটা $15 বেশি হবে। তো অবশ্যই এটা তাদের যে ভোক্তার চাহিদা সেই চাহিদাকে সংকুচিত করবে এবং আমাদের রপ্তানি সেই মাত্রায় আমরা আগে যেরকম করতে পারছিলাম সেটা থেকে কম হবে। এটা হলো এক। দ্বিতীয় যেটা সেটা হলো যে এখন তো চীনও আবার 34% অতিরিক্ত বসিয়েছে। এই যে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হচ্ছে, এটা হলে বৈশ্বিক বাণিজ্যের জন্য এটা ক্ষতিকারক, সেখানে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং বৈশ্বিক যে প্রবৃদ্ধি সেটার জন্য এটা ক্ষতিকারক, প্রবৃদ্ধি শ্লথ হবে। তাহলে অন্যান্য দেশেও আমাদের যে রপ্তানি সেটাও কিন্তু এটা দ্বারা ঋণাত্মক ভাবে প্রভাবান্বিত হবে। সুতরাং সবটা মিলে এটা আমাদের জন্য খুব ইতিবাচক তো নয়, এটা নেতিবাচক একটা একটা ডেভেলপমেন্ট। দ্বিতীয় যেটা সেটা হলো যে হ্যাঁ, আমাদের কিছু কিছু প্রতিদ্বন্দ্বী দেশের উপরে এটা বেশি শুল্ক আরোপিত হয়েছে অতিরিক্ত। ভিয়েতনামের উপরে 46%, ক্যাম্বোডিয়ার উপরে 49%, চীনের উপরে 54%, আমাদের উপরে অতিরিক্ত 37%। তাহলে প্রতিযোগিতার দিক থেকে আমরা হয়তো কিছুটা তাদের তুলনায় একটা সুবিধাজনক একটা অবস্থায় যাব। আবার ভারত পাকিস্তান তাদের আবার আমাদের থেকে 7-8%, 8-10% কম শুল্ক আরোপ হয়েছে অতিরিক্ত, তো তারা আবার আমাদের থেকে সুবিধা পাবে। সুতরাং প্রতিযোগিতার পরিবেশটা কিছুটা এক এক দেশের উপরে নির্ভর করবে, কিন্তু সামগ্রিকভাবে যদি মার্কিন চাহিদা কমে, সামগ্রিকভাবে যদি বৈশ্বিক প্রবৃদ্ধির শ্লথ হয়ে যায়, তাহলে তো এটা সবাইকেই এটা প্রভাব রাখবে সবার উপরে এবং আমাদের বাণিজ্যের জন্য এটা নেতিবাচক হবে। আর একটা যেটা সেটা হলো যে বৈশ্বিক যে রুল বেসড সিস্টেম, এই সিস্টেমটা তো ভেঙে পড়লো, ডাব্লিউটিওর তো কোনো আর রেলিভেন্সি থাকলো না। সুতরাং আমাদের মতো যে স্বল্পোন্নত যেসব দেশ আমরা আছি বা অপেক্ষাকৃত কম উন্নত দেশ যারা আছি, তাদের জন্য কিন্তু রুল বেসড সিস্টেম একটা ভালো সিস্টেম। এখন কিন্তু সেই সিস্টেমটাও ভেঙে পড়লো এবং যার যেরকম শক্তি সে সেরকম ভাবে সেটা প্রয়োগ করবে। এটি থেকে আসলে পরিত্রাণের উপায় কি, বাংলাদেশ আসলে কি করবে এই বিষয় নিয়ে আমরা আপনার কাছে প্রশ্ন থাকবে। তবে তার আগে একটু মার্কিন যুক্তরাষ্ট্রের পার্সপেক্টিভে যদি আমি জানতে চাই, তাদের যে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি এবং এই যে শুল্ক আরোপ করেছে ট্রাম্পের, আসলে চিন্তায় আসলে কোন বিষয়টা কাজ করেছে? কারণ এই যে শুল্ক আরোপের কারণে কিন্তু তাদের দেশের পণ্যের দাম অনেক বেড়ে যাবে, তাদের জনগণ চাপে পড়বে। সেই জায়গাটাতে আসলে এইটি কি তিনি খুব বিবেচনা প্রসূতভাবে করেছেন, নাকি আসলে এক ধরনের যে ঘাটতি তিনি আগের বারও করেছেন যে চীনের সাথে যে ঘাটতি ছিল সেটিকে মেটানোর চেষ্টা করেছে, মানে অন্যায্য সুবিধা যারা পেত তাদের সাথে ব্যবধানগুলো কমিয়ে আনার চেষ্টা করেছে, সেই নীতির ক্ষেত্রে বা সামনে এটিকে একটু শুধুমাত্র চাপ প্রয়োগ করার টুল হিসেবে ব্যবহার করেছে, নাকি সত্যিকার অর্থেই এই শুল্ক কার্যকর হবে? না, তাদের কিছু কিছু কনসার্ন যে ছিল সেটা তো অস্বীকার করা যাবে না, এবং তারা বাণিজ্য ঘাটতি যদি কমিয়ে আনতে চায় সেটা কিন্তু পদ্ধতিটা আমার মনে হয় যে এইটা না। হ্যাঁ, যদি চীনের থেকে যে গাড়ি রপ্তানি করা হচ্ছে তার উপরে যদি এখন একটা 54% অতিরিক্ত শুল্ক যদি হয়, তো তাহলে স্থানীয় যে গাড়ির প্রডিউসার যারা আছে তাদের জন্য এটা ইতিবাচক হবে। কিন্তু আগেও দেখা গেছে এরকম যখন করা হয়েছে তখন আমেরিকান প্রডিউসাররা হয়তো স্বল্পকালীন ভাবে তাদের লাভ হয়েছে, কিন্তু পরবর্তীতে তারাও তাদের এই সুযোগে মূল্য বৃদ্ধি করেছে। সুতরাং কনজিউমারের জন্য এটা কিন্তু খুব একটা লাভ হয়নি। আর দ্বিতীয় যেটা, আমাদের মতো দেশের সাথে যদি তুলনা করি, আমরা তো তাদের কাছ থেকে তুলা অনেক আমদানি করি, সেই তুলা দিয়ে আমরা তৈরি পোশাক দিয়ে তাদের কাছে রপ্তানি করছি। সুতরাং সেখানে কিন্তু আমরা যখন দ্বিপাক্ষিক আলোচনা করব সেটা কিন্তু একটা বিশেষ বিবেচনা, ফর্মুলাটা কিন্তু একবারে সাধারণভাবে করা হয়েছে, সেখানেই আমাদের আপত্তি, একটা বড় আপত্তি। এখন তাহলে এটা একটা আমরা আলোচনা করতে পারি যে তোমাদের, আমরা হলাম 5ম বৃহত্তম আমদানিকারক দেশ তুলার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, তো তাহলে আমরা এই তুলা দিয়ে তোমাদের কাছে রপ্তানি করছি। সুতরাং তার কিন্তু একটা কথা ওখানে ওইটার মধ্যে ছিল যে তারা যে ধরনের আমদানি করে সেখানে যদি মার্কিন পণ্য যদি সেখানে যদি অন্তর্নিহিত থাকে এবং ভ্যালু এডিশন যদি হয় সেখানে, তাহলে তারা কিছুটা এটা বিবেচনা করবে, সেটা আমরা বলতে পারি। দ্বিতীয় যেটা সেটা হলো যে আমাদের তো আমদানি যে শুল্ক
এই শুল্ক তো এটা গড় শুল্ক হলো মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যে আমদানি করি আমরা $2.2 বিলিয়ন, এটা হলো 2 থেকে 3% গড়, আর আমরা কিন্তু ওখানে দিচ্ছিলাম হলো 15% গড়। তাহলে তো এখানে এটা তো আমাদের এই তুলার উপরে শূন্য শুল্ক, ওখানে আমরা যে স্ক্র্যাপ আয়রন আমদানি করি সেটার উপরে শূন্য শুল্ক, সয়াবিন, গম, এগুলা তো শূন্য শুল্ক মোটামুটি। তো গড় মাত্র 2-3%। তো আমরা কিন্তু আলোচনার সময় এটাও করতে পারি যে আমরা এটা শূন্য শুল্ক যদি করে দেই, আমাদের কিন্তু বড় ধরনের এটা এনবিআর এর জন্য মাথা ব্যথার কারণ হবে না আমাদের আমদানি শুল্কের দিক থেকে। তাহলে আমরা নেগোসিয়েশনের কিন্তু আমাদের একটা রাস্তা, এই দুইটা পয়েন্ট কিন্তু খুবই স্ট্রং পয়েন্ট। যেমন ইসরায়েল বলেছে যে তারা সব মার্কিন আমদানির উপরে শূন্য শুল্ক করে দিবে, তাদের উপরে 10% যে বসিয়েছে, এখন তারা আলোচনা করবে যে আমরা তো তোমাদের সবটার উপরে শূন্য শুল্ক করে দিলাম। এরকম একটা কিন্তু আমরাও আলোচনা করতে পারি। আর টিকফা আমাদের যে দ্বিপাক্ষিক একটা প্ল্যাটফর্ম আছে, তারও মিটিং কিন্তু চলে আসছিল, মার্চে হওয়ার কথা ছিল, এইসবের কারণে একটু বিলম্বিত হয়েছে, ভালোই হয়েছে। এখন যে আলোচনাটা হবে, একটা প্ল্যাটফর্মও আমাদের আছে, এটাও আমাদের শক্তির জায়গা, সেখানে আমরা এইসব ইস্যুগুলোকে তুলতে পারবো। আর দ্বিতীয় যেটা, সেটা আমাদের নিজেদের যে হোমওয়ার্ক, আমাদের রপ্তানিকারকরা অনেক ধরনের প্রতিবন্ধকতার তারা সম্মুখীন হন, শুধুমাত্র বাইরে যে শুল্ক পরে সেটা তো না, কস্ট অফ ডুইং বিজনেস, পোর্টে কত সময় লাগে, আমাদের লজিস্টিক্স এর অবস্থা কি, ট্রেড ফেসিলিটেশনের অবস্থা কি, কাস্টমস ফেসিলিটেশন অবস্থা কি, এগুলাতেও তো তাদের কস্ট বাড়ে। তো সেই জায়গাগুলোর জন্য প্রস্তুত হতে হবে। আর যেটা লাস্ট পয়েন্ট বলবো সেটা হলো যে আমাদের যে আঞ্চলিক যে আর কি সহযোগিতার যে জায়গাগুলো, বাজার বৈচিত্র্যকরণের যে প্রয়োজনীয়তা, এটাও আমাদের একদিকে কিন্তু বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও কিভাবে আমরা বিনিয়োগ আরো বেশি এনে এই বাণিজ্য ঘাটতি কিছুটা কমাতে পারি, সেটার দিকেও আমাদের নজর দিতে হবে। এখন তো আমরা জানি যে 9 তারিখ থেকে এই শুল্ক, নতুন অতিরিক্ত শুল্কটা কার্যকর হওয়ার কথা আছে। এর মধ্যে আসলে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পক্ষ থেকে যে বার্তাটি আপনি বলছেন যে এরই মধ্যে ইসরায়েল তারা ঘোষণা দিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক সে ধরনের কোনো ঘোষণা বা সরকারের দিক থেকে কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। মানে এই 9 তারিখের আগেই কি আসলে যুক্তরাষ্ট্রকে এই বার্তাটা দেওয়া উচিত কিনা যে আমরা নেগোসিয়েশন করতে প্রস্তুত আছি, বা আমাদের যে বিষয়গুলো আমরা এখন সুযোগ দিতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রকে, সেটি কত দ্রুত করা উচিত? আমার মনে হয় যে এখানে যত আমরা দ্রুত করতে পারবো ততই আমাদের লাভ হবে। এখন একটা আমাদের কৌশল নির্ধারণ করতে হবে, যেটা বললাম যে টিকফা যে আলোচনাটা আছে, এটা যত দ্রুত আমরা সামনে নিয়ে আসতে পারি, ইউএসটিআর এর সাথে এই আলোচনা, সেটা আমরা যত দ্রুত করতে পারি, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো যে আমরা যদি আমাদের শুল্ক যদি শূন্য করি, তাহলে আমাদের যদি ওই দিক থেকে যদি কমানো হয় সেটা, বা অতিরিক্তটা তুলে নেওয়া হয়, তাহলে আমাদের প্রতিযোগিতার বিষয়টা কিরকম হবে, আমাদের আমদানি শুল্ক কতটুকু কমবে, এইটার যে একটা হিসাব করা, সেটাও আমাদের দ্রুত করা উচিত। আমার মনে হয় যে এখানে যত দ্রুত সিদ্ধান্ত আমরা নিতে পারবো, তত বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য এটা ভালো হবে। একটু বিশ্ব বাণিজ্যের পরিস্থিতিতে যদি জানতে চাই, এই যে ট্রাম্পের একের পর এক যেসব সিদ্ধান্তগুলো আসছে, এটির কারণে আগামী দিনের বিশ্ব অর্থনীতি আসলে কোন দিক দিয়ে যাচ্ছে? না, আগামী দিনে বিশ্ব অর্থনীতি এটা নেতিবাচক ফলাফল হবে, এটা আমরা জানি। তার কারণ হলো যে আমরা এই স্টেজটা ক্রস করেই কিন্তু একটা মুক্ত বাণিজ্য পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা গেছি। এই আগে তো এরকম ছিল, টেরিফ ওয়াল দিয়ে এক দেশ আরেক দেশের উপরে আরো যত বেশি টেরিফ দেওয়া যায়, এটা আমরা দেখেছি। এটার ফলে বৈশ্বিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়, বৈশ্বিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, আমাদের মতো রপ্তানিমুখী যেসব শিল্পগুলি আছে তারা ক্ষতিগ্রস্ত হয়, সব দেশেরই হয়। এবং এইটার কারণেই কিন্তু এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের গত 70 বছর মোটামুটি ভাবে প্রথমে গ্যাট আলোচনা, তারপরে 1995 সালে WTO প্রতিষ্ঠা করে একটা রুল বেসড ভাবে জিনিসটাকে দেখার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র লিড ভূমিকা পালন করেছে সেই প্রচেষ্টায়। এখন আমাদের আবার যদি আমাদের সেই পুরানো জায়গায় যাই, তাহলে কিন্তু বৈশ্বিক এই বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক বাণিজ্যকে নেতিবাচক ভাবে প্রভাবান্বিত করবে। দ্বিতীয়ত হলো বৈশ্বিক প্রবৃদ্ধিকে নেতিবাচক ভাবে প্রভাবান্বিত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা বলছেন যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রে রিসেশন অথবা স্ট্যাগফ্লেশন, মানে হাই ইনফ্লেশন কিন্তু গ্রোথের উপরে নেগেটিভ প্রভাব এটা পড়তে পারে। এটা করলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা খারাপ হবে, বৈশ্বিক পরিস্থিতির বিবেচনায় খারাপ হবে, বাংলাদেশের জন্য রপ্তানি বৃদ্ধি করা,
তারপরে রপ্তানি পরিবেশ উন্নত করার এই যে একটা চাহিদা আমাদের আছে, সেটার দিক থেকে এটা খারাপ হবে, আমাদেরও রপ্তানির উপরে নেতিবাচক প্রভাব পড়বে। আর লাস্ট যেটা বলবো সেটা হলো যে এই যে WTO এর একটা রুল বেসড একটা ট্রেডিং সিস্টেম অনেক প্রচেষ্টার পরে, প্রথমে তো একটা ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন হয়েছিল 1944 সালে, সেই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর সাথে আরেকটা তৃতীয় একটা প্রতিষ্ঠান করা হয়েছিল, সেটা তো টিকে নাই। তারপর 48 সাল থেকে গ্যাট শুরু হলো, তারপরে 48 সালের পরে 95 সাল, 50 বছর পরে 1995-তে WTO হলো। সেই WTO গত 50 বছর ধরে কাজ করছে। এই যে একটা রুল বেস সিস্টেমের দিকে যে আমরা অনেক অভিজ্ঞতা এবং অনেক চেষ্টা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ভূমিকা রেখেছে, তারকে ছাড়া তো আর এটা সম্ভব ছিল না, সেটা এখনো 1/4 অফ দ্য গ্লোবাল GDP। তো এই যে তাদের যে নিজস্ব যে অভিজ্ঞতা থেকে তারা এটা করেছিল, তারা নিজেরাই যদি এটা ভেঙে দেয়, তাহলে তো এটা বৈশ্বিক প্রেক্ষাপটে এবং আমাদের নিজেদের জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো এটা ভালো কিছু হবে না। স্যার এইটা কথা হলো যে এটা কতটুকু স্থায়িত্ব থাকবে, সে আবার নেগোসিয়েশন করতে, তার তো এটা একটা নেগোসিয়েটিং একটা ইনস্ট্রুমেন্ট, সে বিভিন্ন দেশের সাথে এখন দ্বিপাক্ষিক ভাবে এটা আলোচনা করবে। চীনের শক্তি আছে, সেও 34% বসিয়ে দিয়েছে। এখন আমাদের মতো অর্থনীতিগুলোকে অন্যভাবে যেতে হবে। জি স্যার, এই যে WTO-তে কি মানে চীনেরই মধ্যে বলেছে যে তারা আসলে WTO-তে যাবে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আইনগতভাবে ব্যবস্থা নেবে, এটি কতটা সুযোগ আছে, মানে বাংলাদেশের মতো দেশের কি আসলে সেই সুযোগটা আছে? এইটার আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এটা তেমন কোনো সুযোগই নাই। WTO গত কয়েক বছর মার্কিন যুক্তরাষ্ট্রের অনীহার কারণে মোটামুটি ভাবে এটা খুবই দুর্বল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। WTO যেখানে চীন গিয়েছে, ডিসপিউট সেটেলমেন্ট বডি, এই ডিসপিউট সেটেলমেন্ট বডি গত কয়েক বছর ধরে অকার্যকর আছে, কারণ সেখানে যে এপিলেট ডিভিশন আছে, এই ডিসপিউট হলে এটা সেখানে দেন দরবার হয়, তারপরে এপিলেট ডিভিশন ওইটার উপরে একটা ভার্ডিক্ট দেয়, যেটা সব সদস্য দেশকে 163 সদস্য দেশকে মানতে হয়। এই এপিলেট ডিভিশনে গত কয়েক বছর ধরে কোনো জাজ দিতে দিচ্ছে না ইউনাইটেড স্টেটস। তার ফলে WTO যে জুয়েল ইন দ্য ক্রাউন বলা হয়, তাদের এই ডিসপিউট সেটেলমেন্ট বডি, সেটাই তো অকার্যকর হয়ে গেছে। সুতরাং চীন কার কাছে যাচ্ছে আমি জানি না, তারা কেস একটা করতে পারবে ঠিকই WTO-তে, সেটা করা হয়তো তাদের জন্য ঠিক আছে যে তারা সেখানে গেছে, কিন্তু সেখানে যে এইটার যে ডিসপিউট সেটেলমেন্টের যে মেকানিজম, সেই মেকানিজমটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই সেটা কিন্তু এখন অকার্যকর। এপিলেট ডিভিশনে এগুলি শোনার জন্য কোনো জাজ নাই, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতে দিচ্ছে না। আনলেস বড় রিফর্ম যদি WTO-তে না হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এটা করতে দিবে না, তার মানে অকার্যকর রেখে দিবে। আর এখন তো সে নিজের মতোই করে ফেলবে। WTO কে কার্যকর করা বা সংস্কার করে তাকে ঠিক করা তার মত অনুযায়ী, সেটারও সুযোগ থাকলো না। স্যার এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশে যাচ্ছেন, সফর করছেন, চীনের সাথে একটি সফল একটা সফর শেষ করে এসেছেন, এখন বিমস্টেকে আছেন, সেখানে নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের সামনের দিনে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে এবং রপ্তানি নতুন বাজার তৈরির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে সফর বা তার যে তৎপরতা, সেটি কতটা কাজে আসবে সামনের দিনে? আপনি এই জায়গাটা কেমন দেখেন, বিশেষ করে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে? মাননীয় প্রধান উপদেষ্টা যে বিভিন্ন দেশে যাচ্ছেন, বিভিন্ন সামিট করছেন এবং চেষ্টা করছেন যে বাংলাদেশের অর্থনীতির জন্য অনুকূল বিভিন্ন জাতীয় সিদ্ধান্ত সেখান থেকে বেরিয়ে আসে, সেটা তো অবশ্যই আমাদের জন্য খুবই একটা ভালো সংবাদ। তিনি খুবই প্রোঅ্যাক্টিভলি তিনি ডিপ্লোমেসি করছেন, চীনে গিয়েছেন, সেখান থেকে যাতে বিনিয়োগ আসে, $2.5 বিলিয়ন বিনিয়োগ একটা আসার একটা সম্ভাবনা আছে, সেগুলোকে পরবর্তীতে কার্যকর করতে হবে। কিন্তু অনেক ভালো আলাপ আলোচনা হয়েছে, আমাদের যে ঋণ, সেই ঋণের শর্ত যাতে অনুকূল হয়, এগুলো বিমস্টেকে এখন যেটা আমি বলছিলাম যে ট্রাম্পের এগুলোর প্রেক্ষিতে আঞ্চলিক সহযোগিতার জায়গাটাকে তো আরো অনেক শক্তিশালী করার প্রয়োজনীয়তা এখন আরো জরুরি হয়ে পড়েছে। তো সেদিক থেকে বিমস্টেকের যে আলোচনা, সেখানে ভিশন 2030 গৃহীত হয়েছে, সেখানে এমিনেন্ট পারসনস গ্রুপের রিপোর্টটা গৃহীত হয়েছে, সেখানে মেরিটাইম যে ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট সেটা সাইন হয়েছে। ভারত বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে,
তারা সেখানে বিভিন্ন সেন্টার করবে, স্কলারশিপ দিবে বিমস্টেকের দেশগুলোর জন্য, ট্রেন্ড আপ করবে, ডিজিটাল বিভিন্ন ধরনের উদ্যোগ নেবে। এসবই তো বাংলাদেশের বিনিয়োগ আকর্ষণ করা, বাংলাদেশের বাণিজ্যকে আরো সহজ করা, এগুলোর দিকে অনেক ইতিবাচক ভূমিকা রাখবে। এবং এই যে ভিশন 2030 বা এমিনেন্ট পার্সন গ্রুপ, সেখানে কিন্তু বলা হয়েছে সিঙ্গেল উইন্ডো যাতে হয়, ট্রেড ফেসিলিটেশন যাতে হয়, কাস্টমস ফেসিলিটেশন যাতে হয়, ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যাতে দ্রুত আমরা সাইন করতে পারি। এগুলো যদি হয় তাহলে তো বাংলাদেশের এই এলডিসি গ্রাজুয়েশনের এই পর্বে আমাদের বাণিজ্য বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা, ট্রান্সপোর্ট, ইনভেস্টমেন্ট এবং ট্রেড, এই তিনটার একটা ত্রিমাত্রিক সংশ্লেষ করে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান, সব দৃষ্টিভঙ্গি থেকে তো এটা গুরুত্বপূর্ণ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে। তবে একটা কথা আমি বলি, এই যে এগুলো যেগুলো আমরা করছি এবং তিনি অনেক চেষ্টা করছেন, এটা হলো আমাদের একটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের নিজের দেশে যদি আমরা হোমওয়ার্ক না করি, আমাদের ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট অনুযায়ী যদি আমি বিনিয়োগকারীদেরকে আমি সহযোগিতা যদি না করতে পারি, সুযোগ না দিতে পারি, কস্ট অফ ডুইং বিজনেস যদি আমি কমাতে যদি না পারি, আমার পোর্ট, আমার লজিস্টিক্স পলিসি একটা করছি, এটার বাস্তবায়ন হয় নাই এখনো, সিঙ্গেল উইন্ডো, এগুলো যদি আমি ঠিক মতো করি, তাহলেই কেবলমাত্র তিনি যে উদ্যোগগুলি নিয়েছেন সেই উদ্যোগগুলির ফল আমরা বাস্তবে আমরা পেতে পারবো। সুতরাং আমাদের হোমওয়ার্কটার দিকে অনেক নজর দিতে হবে। স্যার, সবশেষ প্রশ্ন আমার, সেটি হচ্ছে যে সামনে 2 দিন পরেই আসলে IMF এর প্রতিনিধি দল আসছে বাংলাদেশে এবং তারা আসলে ঋণের নতুন কিস্তি ছাড় নিয়ে কথা হবে এবং সামনে IMF এর যে স্প্রিং সম্মেলন আছে সেখানে বাংলাদেশ যোগদান করবে। বাংলাদেশ আসলে সেখানে কোন বিষয়গুলো নিয়ে কথা বলবে এবং দীর্ঘ সময়ের আসলে তাদের একটা সফর, এই সফরে আসলে বাংলাদেশকে নতুন নতুন শর্ত দেওয়া হবে এমন শোনা যাচ্ছে। এই জায়গাটাতে আসলে বাংলাদেশ এখন IMF এর সাথে নেগোসিয়েশনটা আসলে কেমন হওয়া উচিত? না, আমার মনে হয় যে নতুন শর্ত মানে কি, IMF এর তো চতুর্থ আর পঞ্চম কিস্তি দুটোই আমরা আশা করছি যে এবার পাবো, কিন্তু সেটা করতে যে আগে যেসব শর্তগুলি ছিল, আমাদের রেভিনিউ 0.5% অফ জিডিপি সমপরিমাণ বাড়ানো, আমাদের NBR এর সংস্কার, এই যে বিষয়গুলি যেগুলো নাকি ছিল, আমাদের এক্সচেঞ্জ রেট পলিসিকে বাজারমুখী করা, এই সব দিকগুলো তারা এখন অবজারভেশন করবে। যেমন আমরা এক্সচেঞ্জ রেট কিন্তু মোটামুটি ভাবে যদিও পেগে আছে, কিন্তু এটা মোটামুটি বাজারের কাছাকাছি আছে, সুতরাং এইটা একটা ভালো। কিন্তু NBR এর যেটা নাকি টার্গেট দেওয়া হয়েছিল, সেই টার্গেট আমরা তো করতে পারি না, বরং আমাদের পার্সেন্টেজ যদি করি তাহলে এটা আরো কমে যাবে। তাহলে তখন তারা কিন্তু এখন হয়তো বলবে যে আমাদের এটাকে 1%-এর উপরে বাড়াতে হবে। সুতরাং সেটা আগের যেটা আমরা পারি নাই, সেগুলোকে তারা এখন সামনের দিকে সেগুলো তারা পেছনটা নিয়ে সামনে তারা এগুলোকে আরো কঠিন হবে এই শর্তগুলি। তো সেটা কিন্তু আছে। আবার অন্য দিক থেকে আমরা NBR এর যে সংস্কার করছি, এটার যে পলিসি মেকিং বডি এবং ইমপ্লিমেন্টেশন বডি, এই দুটোকে পার্থক্য করার জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, কাজ হচ্ছে, এগুলো আবার ইতিবাচক। সুতরাং বাংলাদেশ কি কি করেছে এগুলো যেমন দেখাতে হবে, আবার কি কি করতে পারে নাই এবং কিভাবে আগামীতে এটা করবে। যেমন ডিজিটালাইজেশন ছাড়া, প্রত্যক্ষ করের উপরে নির্ভরশীলতা বৃদ্ধি করাটা ছাড়া এখন তো সামনে তো আর কোনো পথ নেই আমাদের এই 8% দিয়ে ভারতে হলো 17% হলো জিডিপির সমপরিমাণ হলো তাদের রেভিনিউ আহরণ, আমাদের হলো তার অর্ধেক। আমরা যদি ভারতের সমপর্যায়েও যেতে পারি তাহলে তো আমার কোনো ঋণই নিতে হয় না ওই অর্থে। সুতরাং সেখানে আমার পাবলিক এক্সপেন্ডিচার হলো জিডিপির 14%। তো আমার 16-17%-এর মতো যদি আমি করতে পারি, তাহলে তো আমার নিজের টাকা দিয়েই আমি নিজের সব খরচ আমি করতে পারি, কেবলমাত্র রাজস্ব ব্যয় না, উন্নয়ন ব্যয়েরও একটা বড় অংশ আমার নিজের টাকায় আমি তখন করতে পারবো। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে বিভিন্ন তো প্রেশার ক্রিয়েট তো হবেই, যেহেতু আমরা কিছু কিছু জায়গায় পেরেছি, কিছু কিছু জায়গায় পারি নাই। সুতরাং কিন্তু আমরা আশা করছি যে এখন যেসব সংস্কার হচ্ছে সেই সংস্কারগুলোর সুবাদে আমরা আগামীতে আমাদের রেভিনিউ বাড়াতে পারবো। আর অন্যান্য বেশ কিছু কিন্তু আমরা সংস্কার এবং পলিসিগত, যেমন বললাম এক্সচেঞ্জ রেট পলিসি, এগুলো কিন্তু আমরা নিয়েছি এবং আমাদের বৈদেশিক খাত কিন্তু একটা মোটামুটি একটা সুস্থির অবস্থায় আসছে, একটা খুব বড় ধরনের পতনের পর্যায়টা আমরা কিন্তু কাটিয়ে উঠেছি। সো সেদিক থেকে রিজার্ভ, সেদিক থেকে এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি,
এগুলো কিন্তু আমরা ইতিবাচক ভাবে দেখাতে পারবো। কিন্তু এইসব করা উচিত কিন্তু আমাদের নিজেদের জন্য। IMF যে ওই $1 বিলিয়ন দিবে ওইটার জন্য না, আমাদের নিজস্ব জন্য, কারণ এগুলোর অনেক ইতিবাচক গুণক প্রভাব আছে আমাদের অর্থনীতির জন্য। সেভাবে আমাদের বাস্তবায়নটা করতে হবে। IMF প্রেসার দিচ্ছে, এগুলো তো আমরাও আগে বলেছিলাম, যা যা এখন IMF বলছে, কিন্তু সেটা তো করা হয়নি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে ছুটির দিনে আমাদেরকে এত সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, আপনাদের যারা শুনছেন দেখছেন তাদের জন্য শুভেচ্ছা রইল। জি স্যার, ভালো থাকবেন। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে ট্রাম্পের যে শুল্ক নীতি, এই শুল্ক নীতির কারণে আসলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কেমন প্রভাব পড়বে এবং সরকার আসলে কী সমাধান খুঁজছে, এই বিষয় নিয়ে আমাদের সাথে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজনৈতিক বিবেচনায় পেশাভিত্তিক প্লট বরাদ্দ পেয়েছেন 738 জন, আর অন্যান্য কোটায় বরাদ্দ পেয়েছেন 85 জন। কিন্তু প্লট বরাদ্দ পাওয়া 295 ব্যক্তির কোনো পরিচয় মেলেনি রাজুকের নথিতে। রাজুক চেয়ারম্যান বলছেন, পতিত আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে যারা অবৈধভাবে ও দ্বৈত প্লট বরাদ্দ নিয়েছিল তা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন বলছে, প্লট বরাদ্দের ক্ষেত্রে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি। লিটন বাবুর ক্যামেরায় বদরুল আলম শাওনের বিশেষ প্রতিবেদন। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 24 নম্বর সেক্টরের এই ছোট ঘরটির আদি বাসিন্দা নিপা বেগম। সরকারের ভূমি অধিগ্রহণের পর নিজ জমিতেই এক যুগ ধরে উদ্বাস্তু হিসেবে বাস করছে হতদরিদ্র পরিবারটি, যেখানে মরচে ধরে ক্ষয়ে যাওয়া টিনের ফাঁক গলে দারিদ্রতা উকি দেয় নিয়মিত। কাগজপত্র তুললে আমরা জমা দিচ্ছি বড় অনেক ফলো টামগো দেয় না, হেন বেল লাগাইতেছে, ডিসির অফিসে গেছে, রাজুকেও গেছে, কোনো পর্যায়ে আমরা অনেক পাওয়া করতাম পারি না। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিপা বেগমদের মতো আদিবাসীরা এরকম কাগজপত্র থাকার পরও বছরের পর বছর ঘুরেও বঞ্চিত হয়েছে এক খণ্ড জমি পেতে। অথচ বিগত সরকারের তোষামত করে 1118টি প্লট হাতিয়ে নিয়েছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 13 এ ধারার বিশেষ কোটার নামে পেশাভিত্তিক বরাদ্দ পেয়েছেন 738 জন, অন্যান্য কোটায় বরাদ্দ পেয়েছে 85 জন, আর 295 জন প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তির কোনো পরিচয় মেলেনি রাজুকের নথিতে। এই যে বিশেষ বরাদ্দ, বিশেষ অবদান, বিশেষ কোটা, এটা অলরেডি আমরা বাতিল করে দিচ্ছি। ফ্যাসিস্ট সরকারের যে মানে অনৈতিক কাজ, অবৈধ কাজ, সেগুলোর জন্য আমরা একটা বিরাট জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি। প্লট পাওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক কোটায় রয়েছেন 54 জন, যার মধ্যে 10 কাঠা করে প্লট পেয়েছেন শেখ হাসিনার আত্মীয় শেখ সোহেল, শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ তন্ময়। প্লট পেয়েছেন ছাত্রলীগের সবথেকে বিতর্কিত সাবেক 4 নেতা। এছাড়া 287 জন সংসদ সদস্য, 125 জন সরকারি চাকরিজীবী, 5 জন বিচারপতি, 8 জন আইনজীবী, 28 জন মুক্তিযোদ্ধা, 127 জন ব্যবসায়ী, 37 জন প্রবাসী, 2 জন খেলোয়াড়, 14 জন শিল্পী এবং 45 জন সাংবাদিক কোটায় প্লট পেয়েছেন। এদের মধ্যে প্লটের আকার হিসেবে সর্বোচ্চ 10 কাঠার প্লট পেয়েছেন 116 জন, 7.5 কাঠার প্লট পেয়েছেন 104 জন, 5 কাঠার প্লট পেয়েছেন 193 জন, আর 3 কাঠার প্লট পেয়েছেন 602 জন। দুদক বলছে, অভিযোগ পেলে অবৈধভাবে প্লট বরাদ্দ নেয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি। রাজুক অধিক্ষেত্রাধীন এলাকার মধ্যে কোনো ব্যক্তির একাধিক প্লট, ফ্ল্যাট পাওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো ব্যক্তি এই কাজ করে থাকেন, কোনো প্লট পেয়ে থাকেন বা ফ্ল্যাট পেয়ে থাকেন, নিশ্চিতভাবে সেটা রাজুকের নীতিমালা ভঙ্গ করে তিনি সেই সুবিধাটা নিয়েছিলেন। দুদককে সেটা অবহিত করা হয়, তাহলে দুদক আইন অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। সম্প্রতি এক রিটের প্রেক্ষিতে 2009 থেকে 2024 পর্যন্ত প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে 3 সদস্যের একটি কমিটি করে দেয় হাইকোর্ট। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, বিরতি নিচ্ছি, বিজনেস আওয়ারে ফিরছি আরও খবর নিয়ে। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় 1 কেজি ওজনের স্বর্ণালঙ্কার সহ 4 সোনা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। হাতের চুরি বানিয়ে স্বর্ণ পাচার করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার রাত 11টার দিকে পতেঙ্গা বিমানবন্দর সড়ক অতিক্রমের সময় কয়েকজনকে সন্দেহ হলে তাদের শরীর তল্লাশি করে পুলিশ। জব্দ করা হয় স্বর্ণালঙ্কার সহ 12 কার্টুন বিদেশি সিগারেট, 2টি আইফোন, 3টি জে ফোন সহ 2টি ল্যাপটপ।
এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পতেঙ্গা থানার ওসি। এবার জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। আমরা যদি দেখি মুদ্রা বিনিময় মূল্য আজকে যদিও ব্যাংক বন্ধ, তবে এই মুহূর্তে আসলে যে বাজার দর সেই অনুযায়ী আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি। মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকা। ইউরো 126 টাকায় কিনা 130 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় হচ্ছে 1 টাকা 42 পয়সা। স্বর্ণের দরদাম যদি জানাই, এই মুহূর্তে স্বর্ণের আবারও নতুন রেকর্ড করেছে আসলে স্বর্ণের দামে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে দেশের বাজারে 1,57,872 টাকায়। 21 ক্যারেটের দাম পড়ছে 1,50,000 টাকার বেশি। 18 ক্যারেটের দাম 1,29,167 এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,06,000 টাকারও বেশি দামে। রূপার দাম আমরা দেখি 22 ক্যারেট রূপার 2,578 টাকা, 21 ক্যারেটের দাম 2,449, 18 ক্যারেট 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। সাথে আরও একবার স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর। ঈদের টানা ছুটিতে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটির দিন, তাই কক্সবাজারে রেকর্ড সংখ্যক পর্যটকের ঢল নেমেছে। হোটেলে রুম না পেয়ে অনেকেই লাগেজ নিয়ে ঘুরছেন রাস্তায়, কেউ কেউ বসে আছে সৈকতের ছাতার নিচে। কুয়াকাটাতেও একই চিত্র, খালি নেই হোটেল, মোটেল ও কটেজের কক্ষ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও হোটেল পাচ্ছেন না পর্যটকরা, রেস্তোরাঁয়ও মিলছে না খাবার। ইরফানুল হাসান এবং শিকদার জোবাইরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদকে কেন্দ্র করে রেকর্ড সংখ্যক পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটকে ঠাসা হোটেল, মোটেল। এই সুযোগে কয়েক গুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে এক শ্রেণীর অসাধু হোটেল ব্যবসায়ী। এই জন্য প্রশাসনের যথাযথ মনিটরিং এর অভাবকে দুষছেন অনেকেই। এখানে আপনার নরমালি যেরকম দাম ছিল তার সবকিছুর দাম ডাবল, মানে অনেক বেশি। ঈদ উপলক্ষে যেখানে ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন ছিল সেখানে সবকিছু দাম বেশি। এই ঈদ উপলক্ষে এরা আপনার 12,000 টাকা নিচ্ছে দুই দিনে। এটা মানে জুলুম করে টাকা নিচ্ছে। এসব অভিযোগের পরও সমুদ্র দেখার মাঝেই যেন সব সুখ আনন্দ, কেটে যায় ক্লান্তি। সব লোকজন ঈদের ছুটিতে বেড়াতে আসে কক্সবাজারে, ঈদের সময়ই ভালো লাগে, তাই প্রতি বছর আমরা ঈদে আসি। যে লোকের সমাগম যা দেখতেছি, দেখে আমি অনেক খুশি, অনেক আনন্দ আমার লাগতেছে। কুয়াকাটাতেও একই চিত্র, টানা ছুটিতে কুয়াকাটাতেও বেড়েছে পর্যটক সমাগম। হোটেল, মোটেল ও খাবারের রেস্তোরাঁগুলোতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সেখানেও। কুয়াকাটায় কক্সবাজার চেয়ে ভাড়া তুলনামূলক বেশি, কারণ এখানে কোনো কারো নিয়ন্ত্রণই নাই। আসলে থাকা খাওয়া দুইটাই বাড়ছে, অনেক অনেক বেশি বাড়ছে। আগে মানে অনেক কমে পাওয়া যায় তো, কিন্তু এখন অনেক বেশি নিতেছে। বাড়তিটা হয়তো কিছু কিছু হোটেলে হয়তো করে, ওই একটা দুইটা হোটেলে এইগুলো করার কারণে আর 5টা হোটেলে হয়তো এই বদনামটা ছড়ায়। তবে অস্বীকার করেছেন রেস্তোরাঁ মালিকরা। রেস্তোরাঁর দাম বাড়ে নাই, আগের মানেই আছে, কিন্তু আমাদের ঊর্ধ্বগতি, আমরা ক্রয় করতেছি ঊর্ধ্বগতিতে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। পর্যটক এবং দর্শনার্থীদের জন্য 3টি পয়েন্টে, যেমন 0 পয়েন্ট, তারপরে আপনার লেবুর চর, কাওয়ার চর, এইসব এলাকায় আমাদের পুলিশি টহল জোরদার আছে। এত অভিযোগ, এত বিপত্তি, তারপরেও সাগরের ঢেউয়ের গর্জন আর নোনা জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে লাখো পর্যটক। সামিয়া মাহতাব, রোজা, ডেস্ক রিপোর্ট। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। ঈদের ছুটিতে সিলেটের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটন কেন্দ্রগুলোতে প্রকৃতিপ্রেমীদের ভিড় বেড়েছে। পাথর, সবুজ টিলা, চা বাগান দেখতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণপ্রেমীরা।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমেদ পুরকায়স্থের তথ্যে ডেস্ক রিপোর্ট। জলপাথরের সাদা পাথর, জাফলং সবুজ গাছে ঘেরা জলাবন, বিস্তৃত চা বাগান সহ সব পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল। এবার ঈদের ছুটির শেষ দিন পর্যন্ত সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের কোনো কমতি নেই। গোয়াইনঘাট উপজেলার জাফলং 0 পয়েন্ট, চা বাগান, রাংপানি, বিছানাকান্দি, সুয়াম ফরেস্ট, রাতারগুল, পান্তুমাই ঝর্ণা, মায়াবী ঝর্ণা দেখতে এবার পর্যটকদের উপস্থিতি সবচেয়ে বেশি। এছাড়াও সিলেট নগরীর কাছাকাছি ও যোগাযোগের সুব্যবস্থা থাকায় সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরেও পর্যটকের পদচারণা রয়েছে। অনেকদিন পর আসছি ঘুরতে, খুবই ভালো লাগতেছে, মাইন্ড ফ্রেশ। ভালো উপভোগ করছি, বাট গরমটা একটু বেশি। একটু গুছানো গাছানো হলে ভালো হতো, কারণ আমরা কি ওই শৃঙ্খলা মানি না, আমাদের শৃঙ্খলা মানা উচিত। সম্পূর্ণ আলাদা পরিবেশ, খুব ভালো লাগতেছে। সীমান্তবর্তী এলাকায় পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে বিজিবিও। সীমান্তবর্তী এলাকায় ট্যুরিস্টদের নিরাপত্তা রক্ষার্থে বিজিবি সদস্যরা আভিযানিক কার্যক্রমের পাশাপাশি তারা ট্যুরিস্টরা যেন শূন্য লাইন অতিক্রম করতে না পারে সে ব্যাপারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এ ব্যাপারে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের যথেষ্ট কোঅর্ডিনেশন হচ্ছে প্রতিনিয়ত। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের জন্য এবার নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের নিরাপত্তায় আমাদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আসলে সব ধরনের সহযোগিতায় আমরা কন্টিনিউ এতদিনই করেছি, একদম লম্বা সময় ধরে। ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত, ইভেন আগামীকাল পর্যন্ত সেটা থাকবে। ঈদের ছুটি রোববার পর্যন্ত থাকলেও এই সপ্তাহ জুড়ে সিলেটে পর্যটকদের আগমন থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, কেমন হলো ঈদ কেন্দ্রিক পর্যটন ব্যবসা, এই বিষয়ে আরো জানাচ্ছেন সিলেট থেকে সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে কিন্তু এবার ছুটিতে পর্যটকের ভিড় নেমেছে। আমরা যেমন জানি সিলেটের প্রতিটি পর্যটন স্পটে কিন্তু এখনো পর্যটকরা আসছেন, তারা কিন্তু তাদের স্বজন বন্ধু ঘুরে বেড়াচ্ছেন। একটি বিষয় জানা যায়, সিলেটের যে বিভিন্ন পর্যটন স্পট রয়েছে এর মধ্যে জাফলং, লালাখাল, বিছনাকান্দির মতো, সাদা পাথরের মতো অনেক পর্যটন স্পট রয়েছে যেখানে কিন্তু পর্যটকরা এখনো আসছেন। আমরা যেমনটি জানি সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে সেখানে কিন্তু প্রতিদিনই 70 থেকে 80 হাজার পর্যটকরা এখনো আসছেন। আজকে যেহেতু ছুটির শেষ দিন, পর্যটকরা বলছেন এই সপ্তাহ জুড়ে কিন্তু সপ্তাহ জুড়ে কিন্তু সিলেটের পর্যটন স্পটগুলোতে পর্যটকরা আসবেন এবং তারা কিন্তু একটি ভালো ব্যবসারও আশা করছেন। কিন্তু একটা বিষয় জানিয়ে রেখে, আমি এখানে বেশ কিছু হোটেল মালিকের সাথে কথা বলছি। তারা বলেছেন হোটেলে কিন্তু তারা যে আসামির ব্যবসার কথা বলেছেন সেটি কিন্তু হয়নি। অনেক হোটেলগুলো এখনো খালি রয়েছে, কিন্তু একটি বিষয় তারা বলছেন পর্যটন স্পটগুলোতে উচ্চপুরা ভিড় থাকলে হোটেল ব্যবসা কিন্তু তারা আসন্ন করতে পারেননি। একটি সিলেটের পর্যটকরা কিন্তু এবার স্বাচ্ছন্দ্যে স্পটগুলোতে বেড়াতে পারছেন। তারা যদি বলছেন এবার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কিন্তু সার্বিক ব্যবস্থাপনায় কিছু ত্রুটির কথা কিন্তু পর্যটকরা উল্লেখ করেছেন। স্পটগুলোতে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছেন, একই সাথে টুরিস্ট পুলিশও কিন্তু রয়েছেন। একই সাথে বিজিবি সদস্যরা কিন্তু স্পটগুলোতে নিরাপত্তায় কাজ করছেন। তারা সদস্যরা যেটি বলছেন, পর্যটকরা যাতে 0 পয়েন্ট অতিক্রম করে ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে না পারেন সেজন্য কিন্তু তারা কাজ করছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। ঈদের ছুটিতে জমে হচ্ছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো, সেখানে দর্শনার্থীদের ভিড় করছেন এবং সেখানের ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে সেই বিষয় নিয়ে আমাদের সাথে লালবাগ কেল্লায় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, পর্যটন কেন্দ্রগুলোতে আপনি সকাল থেকে ঘুরছেন, বিশেষ করে রাজধানীর পর্যটন কেন্দ্রগুলো, সেখানে আসলে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, এই পর্যটকদের যে ভিড় কেমন জানাবেন আমাদেরকে। শাহাদাত যেমনটা বলছিলেন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর লালবাগ কেল্লায়। সকাল থেকে 9টা থেকে এখানে কিন্তু গেট খুলে গিয়েছেন এবং সেই সময়ের পর থেকে কিন্তু পর্যটকরা আসছেন, দর্শনার্থীরা কিন্তু পরিবার নিয়ে আসছেন। আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিন কিন্তু 20 থেকে 25 হাজার দর্শনার্থী আসছেন। আজকে যেহেতু ঈদের ছুটির একদম শেষের দিন, সকাল থেকে পর্যটকরা আসলেও যেহেতু এখন দুপুরের সময়, তারা কিন্তু অনেকে নামাজে গিয়েছেন, অনেকে
হয়তোবা খাওয়া দাওয়া শেষ করতে গিয়েছেন। এছাড়া আমরা জেনেছি যে টিকিট বিক্রির ব্যাপারে তারা যেটা বলেছেন আমাদেরকে যে যারা বিদেশি পর্যটক আছে তাদের কিন্তু মাথা পিছু টিকিট বিক্রি হচ্ছে 400 টাকা করে, আর ইন্ডিয়ান কিংবা সার্ক অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে সেই সব নাগরিকদের জন্য টিকিট বিক্রি হচ্ছে 200 টাকায়। এছাড়া সাধারণ মানুষের জন্য টিকিট বিক্রি হচ্ছে 30 টাকা করে, বাচ্চাদের জন্য টিকিট বিক্রি হচ্ছে 10 টাকা করে। এছাড়া যারা শিক্ষার্থী আছে তারা আইডি কার্ড দেখানো কিন্তু তাদের জন্য টিকিটের ক্ষেত্রে 10 টাকা করে রাখা হচ্ছে। সবকিছু মিলে তারা কিন্তু বলছেন যে এই ঈদের সময়টাতে কিন্তু তাদের পর্যটকের সংখ্যাটা বেড়েছে এবং এই দর্শনার্থীদের সংখ্যা বাড়তে থাকে কিন্তু তাদের সারা বছরে যে একটা ঘাটতি থাকে সেই ঘাটতিটা কিন্তু এই ঈদেই তারা গুছিয়ে নিতে পারে। এবং বলছেন যে আজকে যেহেতু শেষের দিন তুলনামূলক পর্যটকের সংখ্যা কিছুটা কম, কিন্তু তবুও তারা বলছেন যে সকাল থেকে যে পরিমাণে পর্যটক এখানে এসেছেন আশা করা যাচ্ছে যে দুপুরের পর কিংবা বিকেলের পর থেকে সেই সংখ্যা আরও বাড়বে। দর্শনার্থীদের সাথে কথা বলে জানা গেছে যে যেহেতু কর্মব্যস্ততা একদম শেষের দিকে চলে এসেছে, এই কর্মব্যস্ততা ফেরার আগে কিন্তু তারা ঘুরে নিচ্ছেন। এছাড়া এই কালকে থেকে যখন আবার তারা কর্মব্যস্ততায় ফিরে যাবেন তারপর থেকে কিন্তু আবার এই ঘোরাফেরার সময়টা তাদের জন্য একটু নাও আসতে পারে, সেই সময়টা কাজে লাগিয়ে তারা ঘুরতে এসেছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশ্ব বাণিজ্যের খবর জানাবো এবার। থাইল্যান্ডে চলতি সপ্তাহে রপ্তানিকৃত চালের দাম গত 3 বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন এর পেছনে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং অতিরিক্ত সরবরাহ। এদিকে বিশ্বব্যাপী চাহিদা কম থাকায় ভারতীয় খাদ্যশস্যটি 2 বছরের মধ্যে সর্বনিম্নের কাছাকাছি দামে বেচাকেনা হচ্ছে। ভারতের নিম্নমুখিতার কারণে থাইল্যান্ডে চালের দাম আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।